আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? শুনতে পাচ্ছেন আমাকে? নাহিয়ান, জারিফ, সাদিয়া? ফাইন। আজকের ক্লাসে কিন্তু কুইজ আছে, আগেই বলে দিই। সো আমরা ৪০ মিনিটের ভেতরে ক্লাস শেষ করব এবং তারপরে গিয়ে কুইজ আছে। চ্যাপ্টারের উপরে একটা কুইজ আছে। সবার মার্কসটা আমি দেখব। আপনাদের ফার্স্ট কুইজ আমার কাছে। তো মার্কসটা দেখব যে কে কত মার্ক পান বা কেমন হয়। এখনো সাদিয়া, নাহিয়ান, জারিফ। ওকে, আমরা ক্লাস শুরু করলাম। কেমন শোনা যাচ্ছে না? আচ্ছা, দাঁড়ান একটা এটা আমি একটু তাহলে কারেকশন করে দিই। এখন শুনতে পাচ্ছেন স্যার? আমরা বলতে চাচ্ছি যে ব্যবসায় নৈতিকতা আর সামাজিক দায়বদ্ধতাটা কি? আমরা জানি কি ব্যবসার মূল উদ্দেশ্যটা হচ্ছে মুনাফা অর্জন করা। এটা আমরা সবাই জানি যে ব্যবসার মূল উদ্দেশ্যটা হচ্ছে মুনাফা অর্জন করা। এটাতে আমাদের কারো কোনো আপত্তি নাই। একটা ব্যবসা প্রতিষ্ঠান কি করবে? মুনাফা অর্জন করবে, মুনাফার জন্য সবকিছু করবে। তবে তার মানে কি এই যে সে মুনাফা অর্জন করতে গিয়ে আমাদেরকে ভেজাল পণ্য খাওয়ালো? মনে করেন যে ভেজাল পণ্য আছে, সেটা খাওয়ানোটা কি আসলে যৌক্তিক? আপনার কাছে কি মনে হয়? যে আ সে হচ্ছে মনে করেন একজন ব্যবসায়ী বেশি লাভ করার জন্য আমাদেরকে ভেজাল পণ্য খাওয়ালো। এটা তো আসলে নৈতিক না। সো আমাদেরকে মুনাফা অর্জনের পাশাপাশি কি করতে হবে স্যার? নৈতিকতাটাও মেনে চলতে হবে। অর্থাৎ নৈতিক হতে হবে। তারপরে আমাদের কি আছে? সমাজের প্রতি কি আছে? একটা দায়বদ্ধতা আছে। সমাজের প্রতি দায়বদ্ধতাটা কি? মনে করেন আপনি একটা এলাকায় ব্যবসা করতেছেন, ব্যবসা করে লাভ করতেছেন। আপনার দোকানের সামনে রাস্তাটা খারাপ হয়ে গেছে। আপনার একটা দায়িত্ব আছে না? ওই রাস্তাটা ঠিক করা। এটাকে বলা হয় সমাজের প্রতি দায়বদ্ধতা। অর্থাৎ আপনি যে এলাকায় ব্যবসা করতেছেন, সেই এলাকার প্রতি আপনার একটা দায়বদ্ধতাটা আছে। সামাজিক মূল্যবোধ লালন করা। জিনিসটা হচ্ছে একটা এলাকায় সবাই বোরকা পরে মনে করেন। এখন আপনি সেই এলাকায় গিয়ে ইউরোপিয়ান পোশাক পরে ঘুরে বেড়াচ্ছেন। তার মানে হচ্ছে ওই এলাকার যে মূল্যবোধ, আপনি সেই মূল্যবোধটাকে বৃদ্ধাঙ্গুল দেখাইলেন বা এই মূল্যবোধটাকে আপনি হচ্ছে কোনোভাবে কাউন্টই করলেন না। তাহলে কি হবে? ওই এলাকার মানুষ আপনাকে নরমাল ভাবে নিবেন। তারপরে ইতিবাচক দৃষ্টিভঙ্গি। যখন ব্যবসা করতে যাইবেন, তখন আপনার কি করতে হবে? একটা ভালো দৃষ্টিভঙ্গি থাকতে হবে। কিভাবে? মনে করেন আমাদের দেশে ব্যবসায়ীরা নরমালি কি করে? আপনি একটা দোকানে মনে করেন গেছেন, ১ম দোকানে বোরকা কিনতে। এই দোকানে মনে করেন বোরকা নেই। জারি দাগায়েন না স্যার। এই দোকানে মনে করেন বোরকা নেই। এখন এই দোকানদারকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভালো বোরকা কোথায় পাবো? ও দেখবেন সহজে বলতে চায় না। কারণ হচ্ছে আমাদের দেশের ব্যবসায়ীদের ভেতরে খুব বাজে একটা মানসিকতা এটা। এই কারণে এরা কোনোদিন ভালো কিছু বলতে চায় না। তো এই যে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। যে আমার কাছে একটা প্রোডাক্ট নেই, আমি একটা ভালো মানুষের কাছে রেফারেন্স করে পাঠায় দিবেন। এটাকে বলা হয় ইতিবাচক দৃষ্টিভঙ্গি। বুঝতে পারছেন আপনারা প্রথমত যে এক এলাকায় ব্যবসা করতে গেলে ওই এলাকার প্রতি আপনার একটা দায়বদ্ধতা আছে। ওই এলাকার মানুষের প্রতি আপনার একটা দায়বদ্ধতা আছে। আপনি চাইলে শুধুমাত্র কি করতে পারবেন না? যে ব্যবসা করে শুধু লাভ করতে পারবেন না। আপনার ওই এলাকার মানুষের ভালো-মন্দটাকেও বুঝতে হবে। এটা হচ্ছে আপনার মূল দায়িত্বের মধ্যেই পড়ে। এখন এইখানে দেখেন, নৈতিকতা শব্দ থেকে আসছে। অর্থাৎ নৈতিকতা হচ্ছে একটা ইথিক্স। নৈতিকতার ইংরেজি হচ্ছে ইথিক্স। যে শব্দটা আসছে কোথা থেকে? গ্রিক শব্দ থেকে। আর সেই গ্রিক শব্দটা কি? গ্রিক শব্দটা হচ্ছে ইথোস। আপনার এমসিকিউ তে প্রায় আসবে দেখবেন। প্রায় এই জিনিসটা আসবে যে এই জিনিসটা আসছে কোথা থেকে? ইথোস থেকে। অর্থাৎ মানব আচরণের মানদণ্ড। অর্থাৎ একটা মানুষের আচরণ কেমন হতে পারে সেটাকে বলা হয় নৈতিকতা। যেমন একজন শিক্ষকের দায়িত্ব কি? শিক্ষার্থীকে বোঝা। তারপরে হচ্ছে তার সঠিক পড়া দেওয়া, তার ভুলটাকে সংশোধন করা। আর শিক্ষার্থীর নৈতিক দায়িত্ব কি? নিয়মিত স্কুল কলেজে যাওয়া, শিক্ষকের আদেশ মানা। এটা হচ্ছে নৈতিকতা। অর্থাৎ নৈতিকতা হচ্ছে ভালো-মন্দ বিচার করবেন, করে যেটা সঠিক সেটা গ্রহণ করবেন। আপনি ভালো আর মন্দ ২ টাকে আগে বিচার করবেন যে এটা ভালো, এটা মন্দ। ওকে। তাহলে আমি কোনটা নিবো? ভালোটাকে নিবো। ভালো-মন্দ বিচার করে ভালোটা নেওয়াটাকেই আপনার কি বলা হয়? ইথিক্স। এই অংশগুলা থেকে কোশ্চেন হওয়ার থেকে আমাদের জরুরি অর্থাৎ কার প্রতি কি দায়বদ্ধতা? এই অংশ থেকেই আপনার সাধারণত কোশ্চেন হয়ে থাকে। সব জায়গাটা তো আমরা দেখবই। তবে আমাদের শেষের দিকে মনোযোগটা অনেকটা কমে যায় আমরা জানি। সো আমরা আগে মেইন পয়েন্ট গুলা দেখব যে আসলে আমাদের কার প্রতি কি দায়িত্ব আছে। মনে করেন একটা ব্যবসা প্রতিষ্ঠান খুললে দায়বদ্ধতা জিনিসটা কি? দায়বদ্ধতা জিনিসটা হচ্ছে ওই কাজটুকু আপনাকে করতে হবে। দায়বদ্ধতা অর্থ হচ্ছে ওই কাজটুকু করা আপনার জন্য ভালো।
এটা করলে আপনার ভালো হবে। তো এখন সরকারের প্রতি আপনার কি দায়বদ্ধতা আছে বা রাষ্ট্রের প্রতি? নিয়মিত কর দিবেন। অর্থাৎ আপনি একজন ব্যবসায়ী, তাহলে আপনার উচিত হচ্ছে সরকারকে নিয়মিত কর দেওয়া বা রাজস্ব দেওয়া। তারপরে সরকারের অনেক নিয়ম নীতি আছে যে রাত ৮ টার ভেতরে দোকান বন্ধ করবেন, ইলেকট্রিসিটি বন্ধ করবেন, সরকারি যে ট্রেড লাইসেন্স আছে সেটা নিবেন। এগুলো হচ্ছে আপনার কাজ। তারপরে হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করা। এটা হচ্ছে আপনার মূল কাজ না। তবে ১ আর ২ হচ্ছে আপনার মূল কাজ। এখান থেকে আপনার অবশ্যই সৃজনশীল হবে। সো এই অংশটুকু একটু ভালো মতো মনোযোগ দিয়ে পড়বেন। তারপরে হচ্ছে সমাজের প্রতি দায়বদ্ধতা। আপনি একজন ব্যবসায়ী হিসেবে আপনার সমাজের প্রতি কি দায়িত্ব আছে? কি দায়বদ্ধতা আপনার সমাজের প্রতি আছে? সেই জিনিসটাও আপনার কি করতে হবে? মাথায় রাখতে হবে। সমাজের প্রতি আপনার কি দায়িত্ব আছে বা দায়বদ্ধতা আছে? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন না? সমাজের প্রতি দায়বদ্ধতাটা হচ্ছে মানসম্মত পণ্য উৎপাদন করতে হবে। অর্থাৎ আপনি যে পণ্যটা তৈরি করবেন সেটা হতে হবে মানসম্মত। মনে করেন আপনি আ ড্রেস তৈরি করেন বা আপনি হচ্ছে খাবার তৈরি করেন। যেমন হচ্ছে আমরা জুস খাই, তারপরে হচ্ছে চিপস খাই। আপনি যদি চিপস তৈরি করেন বা জুস তৈরি করেন সেটা হতে হবে মানসম্মত। যেন ভেজাল পণ্য না হয়। এটা হচ্ছে আপনার সমাজের প্রতি মূল দায়িত্ব এবং সরবরাহ করা। মানে আপনি উৎপাদন করবেন ভালো পণ্য, পাঠাইয়া দিবেন ভালো পণ্য। এখন উৎপাদন করলেন ভালো পণ্য কিন্তু পাঠাইয়া দিলেন ডেট ওভার হওয়ার পরে, তাইলে তো আপনার ভাই সমাজের প্রতি কোনো দায়বদ্ধতা থাকলো না। তারপর ২ নম্বর হচ্ছে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। অর্থাৎ ওই সমাজের মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। অর্থাৎ যাতে ওই এলাকার মানুষ কি করতে পারে? কর্মসংস্থান হয়, ওই এলাকার মানুষ যাতে কাজ করতে পারে, ইনকাম করতে পারে এর জন্য সুযোগ তৈরি করা। জনহিতকর কাজ অর্থাৎ জনগণের কল্যাণ হয় এমন কাজ করা। যেমন হচ্ছে রাস্তা একটা খারাপ হয়ে গেছে সেটা ঠিক করে দেওয়া। মনে করেন একটা ছেলে স্কুলে যাওয়ার জন্য যে ছাতা বা বই বা জুতা লাগে সেগুলা কিনে দিলেন। মনে করেন তারা খুব গরিব। তাদেরকে কিনে দিলেন। এটাকে বলা হয় জনহিতকর কাজ। জনহিতকর কাজে কি করা? সহায়তা করা। তারপরে জাতীয় দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানো। যেমন আমাদের দেশে বন্যা হয় না? এই বন্যার সময় ওই বন্যার্ত মানুষদেরকে ত্রাণ দেওয়া। তার মানে আবার এমন না ওই যে বিকাশ তারপরে হচ্ছে নগদ, আফ্রিদি, তারপরে আর কারা জানি আসে না যে বিকাশে টাকা পাঠান, রকেটে টাকা পাঠান, হ্যান করেন, ত্যান করেন বলে হচ্ছে টাকা পয়সা মেরে দেয়। এরকম বাটপার হওয়া যাবে না। আপনাকে কি করতে হবে? জনগণের পাশে দাঁড়ানোর জন্য আসলেই মানুষকে সহায়তা করার জন্য তাদেরকে আপনি আপনার ব্যবসা থেকে একটা অংশ দিতে পারেন। তারপরে পরিবেশ দূষণ রোধ করা। মনে করেন আপনি এমন একটা অবস্থা করলেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যেখান থেকে সাধারণত পরিবেশ দূষণ হবে না। মোস্ট ইম্পোর্টেন্ট হচ্ছে এটা। পণ্য মজুতদারি না করা। এই জিনিসটা আগে বোঝেন মজুতদারি জিনিসটা কি? মনে করেন আপনি হচ্ছে একটা এলাকায় জুস বানান। এখন ওই জুসের অনেক চাহিদা আছে। ওই এলাকার মানুষ মনে করেন ওই জুস খায়। এখন আপনি হঠাৎ করে ওই জুস আর বাজারে আনলেন না। ওই জুস বন্ধ করে দিলেন। এই যে জুসটা আপনি বন্ধ করে দিলেন, যখন জনগণ আপনার কাছে কিনতে আসতেছে বা কাস্টমার কিনতে আসতেছে, আপনি বলতেছেন কি এটা নেই। অথচ আপনি এটা তৈরি করে বাসায় রেখে দিয়েছেন লুকায়। আপনি বলতেছেন নেই। কেন নেই বলতেছেন? আপনি আগে বিক্রি করতেন ৳২৫ এখন আপনি বলতেছেন নেই। তার মানে কি? কাস্টমারের চাহিদা বাড়তেছে। দেখবেন আমাদের কাছে যে জিনিস থাকে না আমরা সেই জিনিস বেশি খুঁজি। বাঙালির হচ্ছে একটা বাজে অভ্যাস। এখন আমরা যখন বেশি খুঁজতেছি তখন বলবে, "আমার কাছে ১ পিস আছে। কিন্তু দাম কিন্তু ভাই ৳৪৫ দিতে হবে।" তার মানে কি হলো? আগে ৳২৫ বিক্রি করছে, এখন ৳৪৫। দেখা মানে একবারে ডিরেক্ট একটা জায়গায় দাঁড়ায়ও ৳২০ লাভ করে নিল। এক্সট্রা ৳২০ লাভ করলো। এটাকে বলা হয় মজুতদারি কর। অর্থাৎ একটা পণ্য আছে তাও মিথ্যা কথা বললাম যে নেই বলে লুকায় রাখলাম এবং যখন নিতে আসলো তখন বললাম যে হ্যাঁ দিতে পারি। তবে বেশি দাম দিতে হবে। এটাকে বলে মজুতদারি করা। তো আপনার হচ্ছে সমাজের প্রতি দায়বদ্ধতা বা ভালোবাসা হচ্ছে এই পণ্য আপনি এভাবে মজুত করে দাম বাড়াবেন। বুঝতে পারছেন এই ২ টা দায়বদ্ধতা আপনারা? আমাকে জানান যে বুঝছেন কিনা এই ২ টা দায়বদ্ধতা? স্যারেরা, ম্যাডামেরা জানান কুইজ আছে কিন্তু এটার উপরে। আমাদের সৃজনশীল হবে এই দায়বদ্ধতাগুলা থেকে। সো এই দায়বদ্ধতার এই মেইন পয়েন্ট গুলা জাস্ট বুঝলেই হবে। এগুলা থেকেই আপনার কোয়েশ্চেন হবে। সবথেকে সহজ চ্যাপ্টার এটা। এরপরে আসেন। আপনার ক্রেতাদের প্রতি আপনার দায়িত্ব বা দায়বদ্ধতাটা জিনিসটা কি? ক্রেতা যারা মনে করেন আপনার কাছে যারা পণ্য কেনে তাদের প্রতি আপনার দায়িত্ব কি? বাজার স্থিতিশীল রাখা। বাজার স্থিতিশীল রাখা জিনিসটা কি?
মনে করেন আপনি একটা প্রোডাক্ট কিনতেন সবসময় ৳20 দিয়ে। মনে করেন একটা ব্রাশ। আপনি সবসময় কেনেন ৳20 দিয়ে। কিন্তু ব্যবসায়ীরা একসাথে হয়, সিন্ডিকেট করে। করে কি করে? বলে যে এটা বাজারে নেই। ওই মজুদদারির মতো। বলে এটা বাজারে নেই। যখন কিনতে যান তখন বলে ১ পিস আছে। নিতে চাইলে ৳৩৫। এই যে বাজারকে কি করতেছে? অস্থিতিশীল করে দিচ্ছে। অর্থাৎ বাজারে একটা পণ্যের দাম বাড়ানো বা কমা। স্থিতিশীল বলতে একটা পণ্যের দাম একই রাখা। মানে ৳20 বলতে সবসময় ওই পণ্যের দাম যদি ৳20 থাকে তাহলে সেটাকে বলা হয় স্থিতিশীল রাখা। তবে ওই পণ্য যদি একবার ৳20 হয়, একবার ৳25 হয়, আবার ৳30 হয়, আবার ৳35 হয়। এইরকম যদি বারবার ওঠানামা করে, বাংলাদেশে কিন্তু ওঠে কিন্তু নামে না, বুঝছেন? পণ্যের বাজার যদি অস্থিতিশীল হয়, তার মানে হচ্ছে এটা আপনি ভোক্তাদের সাথে ভালো আচরণ করতেছেন না। আপনাকে কি করতে হবে? পণ্যের বাজার স্থিতিশীল রাখতে হবে যাতে কাস্টমাররা সময় মতো পণ্য কিনতে পারে এবং ন্যায্য দামে কিনতে পারে। এরপরে আসেন ২ নম্বর হচ্ছে মানসম্মত পণ্য সরবরাহ করা। অর্থাৎ কাস্টমার যখন আপনার কাছে পণ্য কিনতে আসতেছে, তখন আপনাকে কি করতে হবে? মানসম্মত পণ্য দিতে হবে। ভালো পণ্য দিতে হবে। মনে করেন আমি আপনার কাছে গেলাম, আপনি জুস বিক্রি করেন। এখন আপনি জুস দিলেন ডেড ওভার বা আপনি জুস দিলেন হচ্ছে এমন জুস যেটার ভেতরে কেমিক্যাল মিশানো। এরকম কোন প্রোডাক্ট ভোক্তাকে দেওয়া যাবে না। এটা হচ্ছে আপনার ২য় নাম্বার দায়বদ্ধতা। ৩য় নাম্বার দায়বদ্ধতা কি? ভোক্তারা যেন সহজে কিনতে পারে। মনে করেন আপনি একটা মোবাইল ফোন কিনবেন। এখন মোবাইল ফোন কিনতে আপনার ঢাকায় আসা লাগবে। তাহলে আপনি কি সহজেই একটা জিনিস কিনতে পারলেন? পারলেন না। তাহলে কাস্টমারের জন্য আপনাকে কি করতে হবে? অর্থাৎ যারা ক্রেতা তাদের জন্য ওই পণ্যটা যাতে সহজে পায়, তার জন্য আপনার সেই ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে। এরপরে পণ্য আর বাজার সংক্রান্ত সঠিক তথ্য প্রদান করতে হবে। আপনাকে একটা মজার কথা বলি। পণ্য সম্পর্কে যেহেতু আমি বললাম যে বাজার সংক্রান্ত সঠিক তথ্য প্রদান করতে হবে। মনে করেন একটা পণ্য বিক্রি হচ্ছে, মনে করেন বিক্রি করছেন ২৫ জনের কাছে। একটা পণ্য আপনি বিক্রি করছেন ২৫ জনের কাছে। কিন্তু আপনি বলে বেড়াচ্ছেন যে এই পণ্য আমি ২৫০০ মানুষের কাছে বিক্রি করছি। দেখবেন অনলাইনে এরকম চাপাবাজ আছে। নিজেরাই হচ্ছে রিভিউ দেয়। Facebook এ নিজেরাই রিভিউ দেয়। অথচ বিক্রি কিন্তু বেশি হয় নাই। নিজেরাই আবার ওখানে গিয়ে কমেন্ট করে, "বাহ! প্রোডাক্টটা তো সুন্দর।" ওরাই আবার কমেন্ট করে। মানে নিজেদের লোক। তার মানে আপনি বিক্রি করছেন ২৫ পিস কিন্তু বলতেছেন ২৫০০ পিস। মানে আপনি একটা মিথ্যা তথ্য দিলেন। মিথ্যা তথ্য দিয়ে লাভটা কি? মনে করেন আমরা যারা সাধারণ ক্রেতা আছি, আমরা দেখতেছি, "ও বাবা! এই প্রোডাক্টটা ২৫০০ পিস সেল হইছে। তার মানে প্রোডাক্টটা অবশ্যই উপকারী, ভালো।" এই দেখে আরেকজন ব্যক্তি কিনতেছে। এই যে আরেকজন ব্যক্তি কিনতেছে, সে কিন্তু ঠকে যাচ্ছে। কিনছে মাত্র কিন্তু ২৫ জন। অথচ তাকে জানানো হয়েছে ২৫০০ মানুষ কিনছে। এই যে ঠকে যাওয়া, এই ধরনের কাজ আপনি ভোক্তাদের সাথে বা ক্রেতাদের সাথে করতে পারেন না। এটা হচ্ছে আপনার ৪র্থ নাম্বার বা মেইন দায়বদ্ধতা। বুঝতে পারছেন তো না? করছেন নাই। করছেন নাই মানে আপনারা বুঝতে পারছেন। এবার ৪ নাম্বারটা বুঝাই তারপরে আবার জিজ্ঞাসা করব প্রবলেম আছে কিনা। এখন আপনার প্রতিষ্ঠানে যেসব শ্রমিক কর্মচারী কাজ করে তাদের প্রতিও আপনার একটা দায়বদ্ধতা আছে। তাদের প্রতি আপনার কি আছে? তাদের প্রতি আপনার একটা দায়বদ্ধতা আছে। দায়বদ্ধতা জিনিসটা কি? পারিশ্রমিক আর আর্থিক সুবিধা দেওয়া। মনে করেন তারা যে বেতন পায়, তাদের বেতনটা কি করা? সময় মতো দিয়ে দেওয়া। মনে করেন একজন কর্মচারী সারা মাস ঠিকমতো কাজ করে। আর আপনার ৭ তারিখে বেতন দেওয়ার কথা, আপনি গিয়ে বেতন দেন ১৭ তারিখ। তো তার সংসার নেই। তার ছেলেমেয়ের স্কুল কলেজ নেই। তার বিল দিতে হয় না। বিভিন্ন ফি দিতে হয় না? দিতে হয় তো। যখন আপনি রেগুলার তার বেতনটা দেরি করে দিবেন, তখন ওই ব্যক্তি বুঝে যাবে যে এই কোম্পানি ভালো না। তখন কি করবে? সে কোম্পানি থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে এবং সাথে যেটা করবে ওই কোম্পানি সম্পর্কে সে একটা দুর্নাম ছড়াবে। খুব স্বাভাবিক। সাথে হচ্ছে আর্থিক সুবিধা দেওয়া। মনে করেন সাধারণত আপনার অফিসে কাজ করতে হয় ৭ ঘন্টা। ধরে নেন। এখন আপনাকে একদিন হচ্ছে অফিস বলছে যে আপনি একটু আজকে ১ ঘন্টা বেশি কাজ করেন, ৮ ঘন্টা করেন। এখন ও যে ১ ঘন্টা বেশি কাজ করলো এর জন্য যদি আপনি ওকে ৳৫০০ বেশি দেন, তাহলে কিন্তু ও খুশি হবে। পরবর্তীতে যখন আবার ওকে বলবেন যে, "ভাই আজকে একটু বেশি কাজ করতে হবে।" ও কিন্তু নিজে থেকে রাজি হবে। তার মানে আপনার দায়বদ্ধতা হচ্ছে পরিশ্রম যখন করবে তার সঠিক সেলারি দেওয়া আর আর্থিক সুবিধাও দেওয়া। এরপরে চাকরির নিরাপত্তা। কিছু প্রতিষ্ঠানে এরকম হয় যে দেখবেন কিছু প্রতিষ্ঠান যেটা করে
যে আজকে একজনের চাকরি আছে তো কালকে তাকে ছাঁটাই করে দেয়। বিশেষ করে গার্মেন্টস গুলো এরকম হয়। যে আজকে একজন যেখানে চাকরি করতেছে পরশুদিন এসে বলবে যে, "ভাই আপনার চাকরির দরকার নেই, আপনি বাসায় যান। আপনার আমার প্রতিষ্ঠানে চাকরি করতে হবে।" যখন একটা প্রতিষ্ঠানে কারো চাকরির নিরাপত্তা না থাকে, তখন সে বারবার কি করবে? ভালো প্রতিষ্ঠান খোঁজার চেষ্টা করবে। কারণ সে তো এখানে নিরাপত্তা নাই। তার চাকরি যেকোনো সময় চলে যাইতে পারে। এখন যদি তার চাকরিটাকে আপনি নিরাপত্তা দেন যে, "না ভাই আপনার চাকরি যাবে না," তাহলে দেখবেন সেই ব্যক্তির কাজেও মন বসবে, সে বহুদিন কাজ করবে এবং আপনার প্রতিষ্ঠানে টিকে থাকার চেষ্টা করবে। তাহলে কি করতে হবে আমাদের? চাকরির নিরাপত্তা দিতে হবে। কাজের জন্য উপযুক্ত পরিবেশ। মনে করেন এমন একটা জায়গায় তাকে কাজ করতে দিছেন যে পাশে সবসময় মেশিন চলে ভোঁ, 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 ভোঁ করে। এখন এই ব্যক্তি কাজ করতে পারবে? পারবে না। আবার মনে করেন এমন একটা জায়গায় কাজ করতেছে ২ দিন পর, পর মনে করেন অফিসের মধ্যে বড়, বড় ঝগড়াঝাটি শুরু করবে। ওখানে কি হবে? কাজের পরিবেশ থাকবে না। তার মানে কাজের জন্য একটা উপযুক্ত পরিবেশ কি করতে হবে? তৈরি করতে হবে যাতে কর্মচারীরা সেখানে স্বাচ্ছন্দ্য বোধ করে। এরপরে প্রশিক্ষণ আর পদোন্নতির ব্যবস্থা করতে হবে। তাকে প্রশিক্ষণ দিতে হবে ৫-৬ মাস পর, পর যে ভাই এটা এভাবে করতে হয়, ওটা এভাবে করতে হয়। এই যে প্রশিক্ষণ দিলে সেই ব্যক্তির কাজের দক্ষতা বাড়ে আর সেও প্রতিষ্ঠানে টিকে থাকে। সাথে কি করতে হবে? পদোন্নতি দেওয়া। পদোন্নতি অর্থাৎ প্রমোশন হওয়া। আজকে সে আছে মনে করেন আজকে সে ৳২৫,০০০ বেতন পাচ্ছে। তাকে আপনি বললেন যে, "ভাই ঠিক আছে ৩ মাস পরে আপনার বেতন বাড়বে।" কত হবে? ৳৩০,০০০। যখন সেই ব্যক্তি দেখবে তার প্রমোশন হচ্ছে তখন সে কাজের প্রতি আরো ডেডিকেটেড হবে এবং সে ভালো সেবা দেওয়ার চেষ্টা করবে। তারপরে মাঝে মধ্যে দেখবেন বিশেষ কিছু, কিছু প্রতিষ্ঠান বাসস্থান অর্থাৎ বাসা ভাড়া দেয়, চিকিৎসার সুবিধা দেয়। এই জিনিসগুলা যদি আপনি দেন, তাহলে হচ্ছে সাধারণত সেসব প্রতিষ্ঠানে কর্মচারীরা নিজেদের একবার উৎসর্গ করে কাজ করে থাকে। সো আপনাকে এই ধরনের সুবিধা দিতে হবে। আপনি এইগুলা হচ্ছে তাদের প্রতি দায়বদ্ধতা। এখন বলেন তো শেষে ৩ আর ৪ নাম্বার দায়বদ্ধতাটা আপনারা বুঝছেন কিনা? বুঝতে পারছেন স্যার? সবাই কমেন্ট করেন যারা, যারা আছেন। কুইজ আছে কিন্তু আগেই বলতেছি। বুঝতে পারছেন? আছেন ঠিকই। পরিবেশ দূষণের ক্ষেত্রে সাধারণত ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে দূষণের মূল জায়গা। মানে পরিবেশ দূষণের জন্য এরাই হচ্ছে বেশিরভাগ দায়ী। যেমন ছোটবেলা থেকে পড়ে আসতেছেন না? শিল্প বর্জ্য অর্থাৎ নদী-নালায় হচ্ছে পানি ফেলায়, তারপরে হচ্ছে আপনার পচা পানি, বাজে পানি এগুলো হচ্ছে সাধারণত ওইখানে ফেলানো হয়। কে কি বলছেন দেখি আমি একটু। আপনাদের মডেল টেস্ট পরীক্ষা বলতে কি স্কুলে মডেল টেস্ট পরীক্ষা? এটা কি প্রি মডেল টেস্ট? প্রি টেস্টের আগে হবে না প্রি টেস্ট শেষ সবার আপনাদের? প্রি টেস্ট শেষ হইছে? রফিকুল ওকে। আচ্ছা মডেল টেস্টে কি, কি আছে বা কোনো প্রবলেম থাকলে আপনারা কোয়েশ্চেন করবেন মাস্ট। যে এই জিনিসগুলো আছে স্যার এইগুলা আমাদের এখনো প্রবলেম আছে। সেগুলা একটু গ্রুপে জানাবেন। আপনাদের যে গ্রুপগুলা আছে গ্রুপে জানাবেন। আপনাদের জন্য সলিউশনের ব্যবস্থা করা হবে। ওকে। দূষণের উৎসের ভেতরে কি আছে? শিল্প বর্জ্য। যেমন নদী-নালা, তারপরে হচ্ছে মাছ, মানে নদী-নালায় যখন পানিটা দূষণ হবে তখন কি হবে? মাছ বা জলজ প্রাণী যারা আছে সেগুলো মারা যাবে। ব্যবসা প্রতিষ্ঠান সাধারণত কি করে থাকে জানেন? যেখানে সেখানে ময়লা ফেলে থাকে। অর্থাৎ যত্রতত্র ময়লা ফেলবে। ওদের কাজই হচ্ছে এটা। আপনার দেখবেন ঢাকা শহরেও চলা যায় না। যেখানে সেখানে পানি ফেলে বসে থাকে। তারপরে হচ্ছে যানবাহনের ধোঁয়া। যানবাহনের ধোঁয়ার কারণে কি হয়? বায়ু দূষণ হয়। আমরা জানি যে প্রচুর পরিমাণে যানবাহন আমাদের দেশে চলাচল করে। এর জন্য বায়ু দূষণ হয়। এরপরে কারখানার মেশিন আর জেনারেটর চললে শব্দ দূষণ হয়ে থাকে এটাও আমরা জানি। আবাসন প্রকল্প অর্থাৎ যখন আ কোন একটা ফেলানো জমিতে অর্থাৎ যেখানে শাকসবজি চাষ হয়, ওই জমিতে যখন আপনি বিল্ডিং বানাবেন, অর্থাৎ ওই জমিতে যখন বিল্ডিং তৈরি করা হয় তখন কি হয়? ওই জমিতে বিল্ডিং তৈরি করতে গেলে এত প্রবলেম বুঝছেন? কিছু, কিছু সময়ে দেয়। আপনি যদি আবাসন জমিতে অর্থাৎ যেসব জায়গাতে সাধারণত আমাদের ধান বা এসব সবজি চাষ হয়, সেসব জমিতে যদি আপনি বিল্ডিং করতে যান তাহলে কি হবে? চাষের জমিটা দখল হয়ে যাবে। তখন আমাদের দেশে ধান আর চাষ হবে না। তারপরে হচ্ছে খাল-বিল ভরাট হয়ে যাবে। তখন আমরা মাছ পাবো না। তারপরে নদীও ভাঙন শুরু হয়ে যাবে। কারণ হচ্ছে নদীর সাইডে জায়গা কমে যাবে। তখন নদী ভাঙন শুরু হয়ে যাবে।
তারপরে আমাদের দেশে সাধারণত আরো কিছু আ দূষণ আছে যেটা হচ্ছে ত্রুটিপূর্ণ যানবাহন। ঢাকা শহরে আসলে দেখবেন যে কিছু যানবাহন এমনভাবে চলে যে ওদের পিছে যদি আপনি যান, তা একটু পরে মনে হয় আপনাকে চেনা যাবে না। এত পরিমাণে কালো ধোঁয়া বের হয়, মনে হয় যে ১০০ বছর ধরে ও বাথরুম করে নাই, সেই ধোঁয়া বের হচ্ছে, বুঝছেন? ঢাকা শহরে এমনও বাস চলে। সো জিনিসটা হচ্ছে আপনাদের এই যে ত্রুটিপূর্ণ যানবাহন চলে, এই যে যানবাহনগুলোর জন্য হচ্ছে আমাদের বাজে একটা প্রবলেম দেখা দেয়। আ হিসাব বিজ্ঞানে একটু কম হয়ে গেছে যে স্যার, আরো ভালো পাইতে হতো। আরো প্র্যাকটিস করতে হবে। এখনো সময় আছে। অনেক প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? এরপরে আসেন প্রভাব। যদি এত পরিমাণে দূষণ হয় তাহলে কি প্রভাব দেখা দেয়? মানুষের স্বাস্থ্যহানি হয়। মানুষের স্বাস্থ্যহানি হয় বলতে অর্থাৎ এত পরিমাণে দূষণ হলে মানুষের শরীর খারাপ হয়ে যায়। জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হয়। অর্থাৎ পশু-পাখিও মারা যায়, গাছপালা ঠিকঠাকভাবে হয় না, এগুলো হয়। এখন আমরা কি ধরনের প্রতিকার ব্যবস্থা নিতে পারি? অর্থাৎ এগুলাকে আমরা কিভাবে হচ্ছে ঠিক করতে পারি এই প্রবলেম গুলাকে? ঠিক করার জন্য আমাদেরকে কি করতে হবে? পরিবেশের যে আইন আছে সেই আইনটা মানতে হবে। জনগণকে সচেতন হতে হবে। এই কথার বাইরে ভাই কথাই নাই। জনগণ সচেতন না হলে আপনি আইন প্রয়োগ করে কোনো লাভ নাই। তারপরে বর্জ্য ব্যবস্থাপনা উন্নতকরণ করতে হবে। অর্থাৎ উন্নত দেশে যেসব ব্যবস্থা আছে সেই সব ব্যবস্থা আমাদের দেশে নিয়ে আসতে হবে। আর এই নিচের কথাটা হচ্ছে ফালতু কথা। অর্থাৎ শিক্ষায় আমাদের বইগুলাতে পরিবেশ দূষণ যাতে না করি আমরা সেই ধরনের একটা জিনিস নিয়ে আসতে হবে। যাতে আমরা পরিবেশ দূষণ আর না করে থাকি। এখন আসুন আমাদের ১ম এ কিছু পয়েন্ট বাদ ছিল সেটা একটু আমরা দেখি। এই জায়গাটা আমাদের জন্য ইম্পোর্টেন্ট। আপনাকে বলি, মানে এটা যদিও আমাদের ক্লাস রিলেটেড টপিকস তারপরেও হচ্ছে বইয়ের পড়া না। পুঁথিগত পড়া সবসময় পড়াশোনা না, বুঝছেন? একটু বাস্তবের সাথে রিলেট করবেন। আমাদের দেশের ব্যবসায়ীদের কোনো মূল্যবোধ, নৈতিকতা কিচ্ছু না। কেন নাই? প্রথমত দেখেন মানবিকতা। ১ম জিনিসটা হচ্ছে মানবিকতা অর্থাৎ বিপদ হইলে তখন হচ্ছে মানুষকে ফ্রিতেও সার্ভিস দেয়। আপনারা মাইলস্টোন স্কুলের কথা শুনছিলেন নিশ্চয়ই। ওইখানে যখন বিমানটা বিধ্বস্ত হইল, তখন যেটা হলো আশেপাশের দোকানগুলোতে পানির দাম বেড়ে গেল। যেটা সত্য। মানে পানির দাম যেটা ৳২০ র পানির বোতল সেটা ৳১০০ হইল। কেন? মানুষের প্রচুর পানির দরকার ছিল। ওই যে গরম, পিপাসা। তো এত মানুষ আসতেছে আর বাঙালি তো আবার হুজুগে বাঙালি। যারা দেখতে আসতেছে তাদেরও মনে করেন পানি খাওয়া লাগতেছে। পানির দোকানে পানির বোতলের দাম ৳২০ র বোতলের দাম হয়ে গেল ৳১০০। তাহলে বলেন আমাদের দেশের ব্যবসায়ীদের কোনো মানবিকতা আছে? সো ব্যবসায়ের মূল্যবোধ থাকতে গেলে আপনাকে মানবিক হতে হবে। ওই সময় ব্যবসায়ীদের কি উচিত ছিল? ফ্রিতে পানিগুলা দেওয়া। এখন হ্যাঁ, হতে পারে অনেকের ওটাই সম্বল, ওটা দিয়ে ব্যবসা করে। তাহলে তোমার ভাই ৳২০ য় বিক্রি করা উচিত ছিল। তুমি ৳১০০ কেন নিবা না? ফ্রিতে দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে মানবিকতার জায়গা, যেটা আমাদের বাংলাদেশের কোন ব্যবসায়ীর ভেতরে নেই। হ্যাঁ, যদি থাকতে পারে সেটার পার্সেন্টেজ খুবই কম। এরপরে আসেন নৈতিক দায়িত্ব। নৈতিক দায়িত্ব হচ্ছে আপনার ওই জিনিসটা করা উচিত। যেমন আমাদের দেশের ক্ষেত্রে আমি যখন রাস্তার পাশে একটা শরবত খাইতে যাই, দেখবেন ওদের হাতের অবস্থা কি, পায়ের অবস্থা কি? ওরা বহুদিন ধরে বরফ ধরার কারণে বা বরফ নিয়ে কাজ করার কারণে ওদের হাতে ঘা হয়ে যায়। ওই ঘা অবস্থায় ওরা হচ্ছে আমাদের জন্য শরবত বানায় দেয়। এখন আপনার বলেন এটা কি তার আসলে কোনো নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে? সেও তো বোঝে যে এই যে পণ্যটা আমি দিচ্ছি এটা ভালো না। আমাদের বিবেক বলে না যে এই পণ্যটা ভালো না। সেও কিন্তু বোঝে। বোঝার পরেও কিন্তু সেই পণ্যটা আমাদেরকে খাওয়ায়। তার মানে হচ্ছে তার ভেতরে কোন ধরনের নৈতিকতা জিনিসটাই নেই। বুঝতে পারছেন? এটা আমাদের দেশের ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে উল্লেখযোগ্য থাকতো। তাহলে দেশে এত পরিমাণে ভেজাল পণ্য বিক্রি হতো না। ভেজাল পণ্য কোথায় বিক্রি হয় জানেন? আপনি যে কলাটা খাচ্ছেন, ওই কলাটা কিন্তু টারবাইন দিয়ে পাকানো। কলা পাকতে চায় নাই। ওকে জোর করে ধরে চেপে বলা হয়েছে পাক। না পাকলে তোর গলায় পা তুলে দেব। বুঝছেন? মানে কলারে জোর করে ধর্ষণ করার মতো অবস্থা। এরকম একটা অবস্থা। সেই কলাই আমরা খাচ্ছি। তার মানে কলার সাথে কি হলো? বাজে কাজ হলো। তো এই যে ভেজাল যখন ব্যবসায়ীদের মধ্যে আসলে ধর্মভীরুতা আসবে, যখন নৈতিকতা আসবে তখন কিন্তু সে
এই ধরনের ভেজাল পণ্য বিক্রি করবে। আগে মানুষের ক্যান্সার হইতো না। আর এখন দেখবেন ক্যান্সার নাই এরকম কোনো গ্রাম নাই। মানে এরকম একটা অবস্থা হয়েছে ক্যান্সার নাই এরকম কোনো গ্রাম নাই। আগামী ২০-২৫ বছরের মধ্যে দেখবেন ক্যান্সার নাই এমন কোনো বাড়ি থাকবে না। অর্থাৎ ক্যান্সারের পরিমাণ ঘরে, ঘরে হবে। কেন হবে? কারণ হচ্ছে আমাদের ব্যবসায়ীরা পণ্যের ভেতরে ভেজাল দেয়। আর আমরা এই ভেজাল জাতীয় পণ্য খাই। এটা আমাদের শরীরের ভেতরে ঘা হয়ে থাকে, ঘা থেকে পোকা হয়, দেন হয় ক্যান্সার। এবার আসুন ঔষধের নৈতিকতা। ঔষধের নৈতিকতা বলতে জি, আরিফ? হ্যাঁ, কুইজ দিব। আর ৫ মিনিট পরেই কুইজ দিব। আমরা এই টপিকটা শেষ করে কুইজ দিব। ওকে? ঔষধের নৈতিকতা বলতে বোঝানো হচ্ছে ঔষধে পর্যন্ত মানুষের ভেজাল আছে। কারণ হচ্ছে দেখবেন আমাদের একটা রোগ সারার জন্য কত মাস ধরে ঔষধ খাইতে হয়। কেন জানেন? ওরা ঔষধের মধ্যে ভেজাল মিক্সড করে। ওরা চায় না যে আপনি একবারে সুস্থ হন। একবারে সুস্থ হলে তো ওদের ব্যবসা হবে না। তাই কি করা হয়? ধীরে, ধীরে ওই ওষুধটা আপনাকে খাওয়ানো হয়। তারপরে সামাজিক দায়িত্ব। অর্থাৎ সমাজের মানুষের কল্যাণ দেখাও আপনার দায়িত্ব। আর বাকি জাস্ট অনৈতিকতার ক্ষতি, সম্মান শ্রদ্ধা এগুলা হচ্ছে আপনার কখনো করছেন হয় না। আচ্ছা আপনারা কি সবাই আছেন? একটু আমাকে সবাই কমেন্ট করেন। জারিফ, নাহিয়ান, রফিকুল, সামিরা। আপনাদের জন্য কিন্তু গিফট আছে। সো বলেন সবাই আছেন কিনা একটু আমাকে জানান। আমি তাহলে কুইজটা দিয়ে দিই। রফিকুল, গিফট তো বলবো না। এটা স্যারের পক্ষ থেকে সিক্রেট। সারপ্রাইজ থাকবে। রফিকুল আছে ২০ মিনিট অ্যান্সার দিয়ে দিন। আপনাদের হচ্ছে আমি ২৪ এ টাইম শেষ করব। ২৫ পর্যন্ত নিব, ২৫ এ টাইম কভার করব। আমি মার্কসটা বলি। কাকে, কাকে আমি পুরস্কার পাঠায় দিব সেটাও বলি। আপনাদের আ আমি হচ্ছে মার্কসটা দেখাবো না। আপনাদেরকে হচ্ছে আমি শুধু বলি, হ্যাঁ? কে কত পাইছেন দেখছেন না? জারিফ দেখছেন আপনি কত পাইছেন? দেখতে পাইছেন? ওকে। এখন বিষয়টা হচ্ছে এখানে দেখি আমরা একটু 1st, 2nd, 3rd কে হইছে। জারিফ আপনি আবার পরীক্ষা দিছেন না? চিটিং, চিটিং, চিটিং। এটা ঠিক হয় নাই। রফিকুল পরীক্ষা দিছে তবে খুব বাজে অবস্থা। নাহিয়ানও পরীক্ষা দিছে কিন্তু কোনো রেসপন্স করে নাই। এই হচ্ছে আপনাদের অবস্থা। ২০ টা এমসিকিউ নিয়ে হচ্ছে অবস্থা। তাহলে আপনাদেরকে কি করতে হবে? আপনাদের এত যদি অবস্থা এরকম হয় অর্থাৎ আপনাদের আ মার্কিং এর যদি এই অবস্থা হয় বলেন, এখন যে পরিমাণ মার্কস পাইছেন আপনারা, এরপরে আমি পুরস্কার কেমনে দিব বলেন? এরপরে বৃষ্টি হচ্ছে পাকিস্তান আর বাংলাদেশে খেলা। এখন আপনারা মনে হয় খেলা দেখতেছেন না? সম্ভব। এইজন্য আজকে সব জয়েন হয়নি। জানি কি বলা হয়েছে। ও আগে একবার দিয়ে গেছে। দিয়ে ঢুকছে। এখন জিনিসটা হচ্ছে জারিফ আপনি বেস্ট। মানে আমি আপনাকে যে শুধু আপনাকে বেস্ট বলতেছি, বাকিদেরকে খারাপ বলতেছি তা না। তবে আপনি ফার্স্ট চান্সেই ঠিক ছিলেন। যেটা পাইছেন আমি সেটাকেই অ্যাপ্রিশিয়েট করতাম। কিন্তু সেকেন্ড চান্সে আপনি একটু বেশি পেয়ে গেছেন। এত বেশি পাওয়াটা জরুরি ছিল না। ঠিক আছে? এখন আপনার গিফট আপনাকে যথাসময়ে বাসায় পৌঁছায় দেওয়া হবে। কোনো সমস্যা নাই। ঠিক আছে? বাংলাদেশে পাকিস্তানের স্কোর শুনে আর এই শোনেন তো পাকিস্তানের স্কোর কত? 4-37 8 ওভার 9 ওভার। জারিফ আপনি আমাকে হোয়াটসঅ্যাপে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ওকে? আ ঠিকানাটা দিবেন। আমি হচ্ছে আপনাকে গিফটটা আপনার ঠিকানায় পৌঁছে দেব। এই পাকিস্তানের কত? পাকিস্তান কয় রানে কত করছে? এই যে সামিনা নাই ক্লাসে বুঝছেন? ও মনে হয় খেলায় জয়েন হইছে। তো টপিকসটা বুঝছেন জারিফ? ওকে। তাহলে আমরা আজকে আর ক্লাস নিব না। বাংলাদেশের বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়ে
আমরা ক্লাস শেষ করি। কেমন? ওকে স্যার, ঠিক আছে আজকের মতো ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।